সংসদের প্রথম অধিবেশনে বলেছিলাম যে পুলিশকে ম্যানেজ করে চলার যে একটা সংস্কৃতি আছে সেটা থেকে মূলত হচ্ছে আমাদের দেশে পুলিশি যেই বিদ্যমান দুর্নীতিগুলো সৃষ্টি হয়। পরে যখন আরও বাস্তব চিত্র দেখলাম তখন আরও জানলাম যে এই ম্যানেজ করার প্রয়োজনটা মূলত হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক সমস্যার ফল। তো সেই জায়গা থেকে পরে আরও খোঁজ নিয়েছি এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় কি জানেন, যখন খুন ও ডাকাতির মতো এই স্পর্শকাতর বিষয়গুলোর মামলা হয় এবং সেই মামলাগুলোর তদন্তের জন্য একটা তদন্ত কর্মকর্তার বরাদ্দ থাকে মাত্র 6,000 টাকা। এবং আরও বিষয় হচ্ছে এই 6,000 টাকা খরচ করার জন্য একাধিক কর্মকর্তাও বদলি হয়। তো দেখা যায় একাধিক কর্মকর্তা বদলি হচ্ছে, কিন্তু ওই 6,000 টাকাই কিন্তু আসলে বরাদ্দটা থেকে যাচ্ছে। তো আরও উদ্বেগের একটা বিষয় আছে, আমরা জানি যে আমাদের দেশ থেকে প্রত্যেক বছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং এখনও পর্যন্ত বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। এই অর্থ পাচার সম্পর্কিত যেই মামলাগুলো রয়েছে সেগুলোর তদন্তের জন্য একজন কর্মকর্তাকে মাত্র 3,000 টাকা হচ্ছে আপনার বরাদ্দ দেওয়া হয়। তাহলে এই 3,000 টাকা বা 6,000 টাকার মধ্য দিয়েই তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রমগুলোই হচ্ছে সম্পন্ন করতে হয় এই সরকারি যারা এএসআই আছে বা এসআই আছে বা তদন্ত কর্মকর্তা আছে তাদেরকে। সমস্যাটা বা বিপত্তিটা বাধে যেখানে, সেটি হচ্ছে যে আপনি যখন দেখবেন একটা কর্মকর্তা যখন তদন্ত সংশ্লিষ্ট একটা জায়গায় সে কোনো একটা জায়গায় 4-5 বার যায়, তখনই দেখা যায় এই অর্থ শেষ হয়ে যায়। তো এই বাকি অর্থটা একটা তদন্ত কর্মকর্তা কোন জায়গা থেকে সে সংগ্রহ করে, এই সংগ্রহ যে জায়গা থেকে করে এটা নামই হচ্ছে ম্যানেজ করা। সে ম্যানেজ করে নেয়। সে কোন জায়গা থেকে ম্যানেজ করে নেয়? সে যে বাদী থেকে ম্যানেজ করতে হয়, অথবা যে বিবাদী থাকে তার থেকে ম্যানেজ করতে হয়, সাক্ষী থেকে ম্যানেজ করতে হয়, তাকে বিভিন্ন প্রক্রিয়ায় সেই বিষয়গুলো ম্যানেজ করতে হয়। এবং অনেক পুলিশ সদস্যদের কাছে যখন আমরা কথা বলেছি তখন আমরা শুনেছি মামলার কাজে আদালতে যে যাতায়াত হয় অথবা সাক্ষী প্রদানের জন্য কিংবা তদন্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণের জন্য যে খরচগুলো হয় সেগুলোর জন্য কিন্তু সরকারি কোনো বরাদ্দ থাকে না। ফলে এসব প্রত্যেকটা ব্যয় এই তদন্ত কর্মকর্তাদের প্রত্যেকের নিজস্ব বেতন থেকে বহন করতে হয়। প্রশ্ন হলো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে একজন সরকারি কর্মচারী কেন তার বেতন থেকে সরকারি কাজের জন্য সে রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য সে অর্থের দায় বহন করবেন? আর বিশেষত কনস্টেবল, এএসআই বা এসআই তাদের বেতনই বা কত? একটা এএসআই বা এসআই কয় টাকা বেতন পায়? এই সীমিত বেতনের মধ্যে এই কার্যক্রম কতটা সম্ভব? সুতরাং আমি যদি এই বিদ্যমান সমস্যাটা রেখে আমি যদি একটা তদন্ত কর্মকর্তার কাছ থেকে স্বচ্ছতা প্রত্যাশা করি, তাহলে সেটা এক ধরনের হিপোক্রেসি। অর্থাৎ আমার এই বিদ্যমান ব্যবস্থাটাই একটা তদন্ত কর্মকর্তা, পুলিশের এএসআই, এসআই, কনস্টেবলকে দুর্নীতির দিকে, যেটাকে আমরা একটা একাডেমিক শব্দে বলি ম্যানেজ করার দিকে ঠেলে দেয়। আরেকটা বিষয় হচ্ছে যে, এবং এটার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে একটা দুর্নীতির স্থায়ী একটা প্রাতিষ্ঠানিক দায়মুক্তির ব্যবস্থা গড়ে ওঠে। এবং আমরা অনেক পুলিশের সাথে যখন কথা বলেছি, সেই পুলিশের আমরা অনেক পুলিশকে দেখেছি তাদের জায়গায় এক ধরনের আকুতি রয়েছে, এই ম্যানেজ করার কালচার থেকে তাদের বের হওয়ার এক ধরনের আগ্রহ রয়েছে। আরেকটা বিষয় দেখবেন আপনারা, একটা পুলিশের কিন্তু নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। আমরা সংসদে বলেছিলাম যে 15-16 ঘন্টা বা তারও বেশি সময় যে ওভারটাইম করানো হয় সেটার জন্য যেন তাদেরকে ওভারটাইম দেওয়া হয়। কারণ তাদের যে চাকরির প্রকৃতি একটা জরুরি সেবামূলক কার্যক্রম, এবং তাদের জায়গা থেকে দেখা যায় আমাদের লোকবলের ঘাটতি রয়েছে, সেই জায়গা থেকে তাদের ওভারটাইম এবং জরুরি ভিত্তি বিবেচনা করে তাদের অনেক সময় তাদের প্রত্যাশিত বা তাদের বরাদ্দ কাজের থেকে বেশি সময় ডিউটি করতে হয়। সেই বিবেচনায় আমরা ওভারটাইম দেওয়াটা সেটা ন্যায্য। স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছেন, আমরা প্রত্যাশা করি সেই আশ্বাসটিকে উনি বাস্তবায়ন করবেন। পাশাপাশি আরও নিশ্চিত করতে হবে তাদেরকে যেন এই ম্যানেজ করে যে কালচার রয়েছে সেই কালচার থেকে তাদেরকে বের হয়ে আসতে এই সরকার তার ব্যবস্থাপনা নেয়। একই সাথে সরকারি অন্যান্য চাকরিজীবীদের মতো পুলিশের সদস্যদের কর্মপরিবেশ এবং সপ্তাহে যে ছুটি রয়েছে এই ছুটির ক্ষেত্রটি বিবেচনা করা যায় কিনা, কারণ তাদের মনস্তাত্ত্বিক সমৃদ্ধি, তাদের মানসিক প্রশান্তি বা মানসিক কার্যপ্রণালী হচ্ছে পর্যবেক্ষণ করার জন্য ছুটির বিষয়টি বিবেচনা করা যায় কিনা রোস্টিং পদ্ধতির মধ্য দিয়ে, সেটিও সরকারকে বিবেচনা করতে হবে। একই সাথে আপনারা দেখবেন একটা পুলিশ কর্মচারীকে যেভাবে যে প্রক্রিয়ায় লেগুনাতে করে এনে খাওয়া দেওয়া হয় রাস্তার মধ্যে, আপনারা দেখবেন সেটি অমানবিক। এইভাবে আসলে আমরা চাই পুলিশের জীবনমান, তাদের যেই থাকার জায়গাটি রয়েছে, একই সাথে তাদের খাদ্যাভ্যাস, তাদের খাদ্য সরবরাহ করার যে প্রক্রিয়াটি সেটি যেন মানসম্মত, স্বাস্থ্যকর এবং সম্মানজনক হয়, সেই বিষয়টি
যেন নিশ্চিত করা হয়। এবং যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে জনগণের একটা বড় অংশ এখনো পর্যন্ত বিপদে পড়লে পুলিশের কাছে যেতে দ্বিধাবোধ করে, এই অবিশ্বাসটা দূর করা জরুরি। এমন একটি পরিবেশ আমাদেরকে গড়ে তুলতে হবে যেখানে মানুষ প্রথমেই যেন পুলিশের শরণাপন্ন হয় এবং পুলিশ যেন তার আস্থার জায়গায় মানুষ পুলিশকে নিয়ে আসে। এর জন্য প্রয়োজন আমাদের গুরুত্বপূর্ণ পরিবর্তন দরকার। যেমন পুলিশকে আমাদের না বলা শেখাতে হবে এবং রাষ্ট্রীয় ট্রেনিংয়ের মধ্য দিয়ে সেটি নিশ্চিত করতে হবে। আইন বহির্ভূত বা অন্যায়ভাবে কোনো নির্দেশ এলে তা প্রত্যাখ্যান করার মানসিকতা এবং সাহস পুলিশের থাকতে হবে। আপনারা জানবেন যে অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রভাবশালী ব্যক্তি বা মহল পুলিশের উপরে চাপ সৃষ্টি করে অনেক সময় বেআইনি এবং নীতিবিরুদ্ধ কাজ করতে পুলিশকে বাধ্য করে। সেই জায়গা থেকে আমরা চাই পুলিশ বের হয়ে আসুক, পুলিশ না বলা শিখুক। এমনকি এই জায়গাতে আমরা জনপ্রতিনিধি যারা আছি, আমরা এই সংস্কৃতির বাইরে নয়, আমরা জেনে না জেনে, চেতন বা অবচেতন মনে আমরা এই সংস্কৃতির অংশ হয়ে যাই। সেজন্য পুলিশকে আমরা চাই অন্যায্য, আমরা চাই না কোনো যেই জিনিসটা লফুল না, এই ধরনের কোনো অর্ডার যেন তারা বাস্তবায়ন না করে। সেই জায়গায় পুলিশের না বলার এই সাহস এবং পেশাগত সততা পুলিশের থাকা উচিত। পুলিশকে অবশ্যই আমরা একই সাথে সাথে এটাও বিশ্বাস করি যে পুলিশের অবশ্যই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনসম্মত নির্দেশ পালন করতে হবে। এটাই হচ্ছে শৃঙ্খলার ভিত্তি। তবে বেআইনি নির্দেশ মানার কোনো ধরনের বাধ্যবাধকতা থাকতে পারে না। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা গ্রেফতারি পরোয়ানা থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আইনের বাইরে গিয়ে কাউকে বাসা থেকে তুলে নিয়ে আসা হবে, গ্রেফতার করা হবে, গুম করে ফেলা হবে, সেটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এই অবস্থান যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে পুলিশের সদস্যদের, প্রত্যেকটা সদস্যদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং সেটির জন্য আমাদের রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন আছে। এই অবস্থান অবশ্যই পুলিশ যাতে বেআইনি আদেশ প্রত্যাখ্যান করার ফলে কোনো ধরনের আইনি জটিলতার মধ্যে না পড়তে হয়, কোনো ধরনের হয়রানির শিকার যেন কোনো পুলিশ সদস্যকে না হতে হয়, সেই বিষয়টি ওই সরকারকে নিশ্চিত করতে হবে। একই সাথে সাথে এটিও নিশ্চিত করতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই পুলিশের পদায়ন ও পদোন্নতি যেন নিশ্চিত হয়, সেটিও সরকার যেন নিশ্চিত করে। পুলিশের পেশাগত স্বাধীনতা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা এটা আমাদের সবার অঙ্গীকার। আমরা চাই পুলিশ স্বাধীন এবং সুরক্ষিতভাবে তার পেশাদারি ভূমিকা পালন করুক। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমি যখন মাঠ পর্যায়ে কাজ করতে যাই, আমরা দেখি রাষ্ট্রের পলিসি বাস্তবায়ন করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা ফিল্ড লেভেলে অনস্বীকার্য। তো সেই জায়গা থেকে এই যে আমরা পুলিশ সংস্কার কমিশনের কথা বলছি, এটি শুধুমাত্র পুলিশের শুধু নিরাপত্তা দেওয়ার জন্য নয়, এটি শুধুমাত্র পুলিশের অধিকার যথাযথ বাস্তবায়ন করার জন্য। পুলিশ যদি জনগণের হতে চায়, আমরা চাই না পুলিশ কোনো দলের হোক, পুলিশ কোনো সরকার দল, বিরোধী দল, পুলিশ কোনো এই ধরনের দলদাস হিসাবে পুলিশ তার কার্যক্রম পরিচালনা করুক, সেটা আমরা কখনোই চাই না। আমরা চাই পুলিশ জনগণের হয়ে উঠুক। সেই জায়গা থেকে আমরা কিছুদিন আগে একজন পুলিশ কর্মকর্তার যে ধরনের বক্তব্য আমরা শুনেছি, সেটি পুলিশের, আমি বিশ্বাস করি বা আমরা যখন পুলিশের সাথে কথা বলি, অধিকাংশ পুলিশের মনস্তত্ত্ব বা পেশাগত যেই দায়িত্ববোধ সেই পুলিশ কর্মকর্তার অবশ্যই বক্তব্যের সাথে সাযুজ্যপূর্ণ না। তো সেই জায়গা থেকে আমরা চাই পুলিশকে আধুনিক, যুগোপযোগী এবং জনগণের পুলিশে যদি আমরা রূপান্তর করতে চাই, তাহলে পুলিশের যে সেবাগুলো রয়েছে সেগুলোকে নিশ্চিত করতে হবে, কাঠামোগত পরিবর্তন করতে হবে, তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং দিন শেষে তাদেরকে না বলা শেখাতে হবে।